ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যে শিরোনাম হচ্ছে পদার্থের অবস্থা, এই পদার্থের অবস্থার আমরা 2.5 নম্বর আর্টিকেল পর্যন্ত পড়েছি। আজকে আমরা এই অধ্যায় 2.6 থেকে বাকি আর্টিকেলগুলো কন্টিনিউ করব। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের টেক্সট বইয়ে চলে যাই। তো আজকে আমরা পড়ব 2.6, যার শিরোনাম হচ্ছে গলন ও স্ফুটন। গলনের ইংরেজি হচ্ছে মেল্টিং, স্ফুটনের ইংরেজি হচ্ছে বয়েলিং। ঠিক আছে? তো তাপ প্রয়োগ করে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে। তাহলে গলন হওয়ার জন্য অবশ্যই কি তাপ প্রয়োগ করতে হবে। তাপ প্রয়োগ করে কঠিন থেকে তরল বানানো। 1 অ্যাটমসফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। তাহলে গলনাঙ্ক, একটা নির্দিষ্ট তাপমাত্রাকে গলনাঙ্ক বলার শর্ত হচ্ছে তার চাপ হতে হবে 1 অ্যাটমসফিয়ার। যদি চাপ 1 অ্যাটমসফিয়ার না হয় তাহলে ওই গলনাঙ্কে কিন্তু পদার্থটা গলবে না। চাপ বেড়ে গেলে আরও বেশি তাপমাত্রায় গলে, আর চাপ যদি কমে যায় তাহলে আরও কম তাপমাত্রায় সেটা গলে যায়। কিন্তু জেনারেলি গলনাঙ্ক হিসেবে যখন একটা তাপমাত্রায় গলনাঙ্ক ধরে নেওয়া হয় তখন ওটা 1 অ্যাটমসফিয়ারে পরীক্ষা করে গলনাঙ্কটা বের করা হয়। প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, যেমন 1 অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার বায়ুর চাপ যখন থাকে তখন 0 ডিগ্রিতে বরফ গলে যায়। যদি চাপ 1 অ্যাটমসফিয়ারের কম হয় তাহলে আরও কম তাপমাত্রায় বরফ গলে যাবে, 0-এর চেয়েও কম। আবার যদি চাপ যদি 1 অ্যাটমসফিয়ারের বেশি হয় তখন বরফ 0 ডিগ্রিতেও গলবে না, 0 ডিগ্রির চেয়ে বেশি তাপমাত্রায় গলবে। তো সেটা কতটুকু চাপ হচ্ছে সেটার উপর নির্ভর করবে। এরপর হচ্ছে তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। তো তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করতে হবে, তাহলে স্ফুটন। তাহলে 1 অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলীয় চাপে বা 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। তাহলে স্ফুটনাঙ্ক হচ্ছে কি 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। তাহলে এখানেও শর্তটা আছে 1 বায়ুমণ্ডল চাপ হইতে হবে। তো 1 বায়ুমণ্ডল চাপের কম বেশি হলে স্ফুটনাঙ্কটাও কম বেশি হবে। কিন্তু জেনারেলি স্ফুটনাঙ্ক হিসেবে যখন সংজ্ঞায়িত করা হয়, কোনো একটা মানকে নির্দিষ্ট করা হয়, তখন ওটা 1 বায়ুমণ্ডলীয় চাপে পরীক্ষা করে নির্দিষ্ট করে দেওয়া হয়। প্রত্যেক বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে, যেরকম তাদের একটা গলনাঙ্ক থাকে। যেমন 1 বায়ুমণ্ডলীয় চাপে অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার চাপে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটির নাম হচ্ছে ঘনীভবন। তাহলে ঘনীভবন কি জিনিস? স্ফুটনের বিপরীত, অর্থাৎ কোনো বস্তু থেকে তাপ বের করে নিয়ে, অর্থাৎ তাপ বস্তুটাকে ঠান্ডা করে যদি সেটাকে তোমার বাষ্প থেকে কি করা হয়, তরল করা হয়। অর্থাৎ এটা বিপরীতটা হচ্ছে কি বাষ্প। বাষ্প থেকে যদি তরল করা হয় তাহলে সেটা হচ্ছে ঘনীভবন। আবার গলন, এরকম গলনেরও কি আছে, একটা বিপরীত প্রক্রিয়া আছে। তরল থেকে যখন কোনো জিনিসকে ঠান্ডা করে কঠিন করা হবে তখন সেটাকে বলা হয় কঠিনীভবন। তখন তার নাম হচ্ছে কি কঠিনীভবন। এটা যেমন ঘনীভবন, এটা হচ্ছে কঠিনীভবন। স্ফুটনের জন্য তাপ দিতে হয়, ঘনীভবনের সময় তাপ সরিয়ে নিতে হয়। একইভাবে কঠিনীভবনের সময়ও তাপ সরিয়ে নিতে হয়। এরপর আমরা সরাসরি এগুলো তোমাদের আছে, ওগুলো লাগবে না। যারা ল্যাবে পরীক্ষা করবা তাদের জন্য এটা লাগবে সেক্ষেত্রে। তবে এই যে পরীক্ষা নং 6, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা লাগবে, এটা আমরা পড়ি। কয়েক টুকরা বরফকে একটি বিকারে নিয়ে সেটিতে ধীরে ধীরে তাপ প্রদান করা হলো এবং তাপ প্রয়োগের পুরো সময় একটি থার্মোমিটারের সাহায্যে সারাক্ষণ এর তাপমাত্রা পরিমাপ করা হলো। ধরা যাক কঠিন বরফখণ্ডগুলোর প্রাথমিক তাপমাত্রা ছিল -40 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ যখন প্রথমে বরফ নেওয়া হয়েছে ফ্রিজ থেকে তখন তার তাপমাত্রা ধরে নেওয়া হয়েছে -40 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। এরপর এটাকে তাপ দেওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গে যখন তাপমাত্রা বাড়তেছে কিছুক্ষণ পর পর তার থার্মোমিটারে তাপমাত্রা কি করা হচ্ছে, পরিমাপ করা হচ্ছে। তাপ প্রয়োগের সাথে সাথে কঠিন অবস্থার বরফের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছায় তখন কঠিন বরফ গলনের মাধ্যমে তরল পানিতে পরিণত হয়। কঠিন বরফের গলনের পুরো সময় তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্থির থাকে এবং এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমস্ত বরফ পানিতে পরিণত হয়। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলো বরফের গলনাঙ্ক। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ গলা শুরু করবে এবং
যতক্ষণ না এই সমস্ত বরফ গলে পানিতে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রাটা কি হবে 0 ডিগ্রিতেই স্থির থাকবে। এই জন্য 0 ডিগ্রিকে বলা হচ্ছে তার গলনাঙ্ক। গলনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় তাকে গলনাঙ্ক রেখা বলা হয়। তাহলে গলনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা ওই সময় একটা কি পাওয়া যাবে, সরলরেখা পাওয়া যাবে, তাহলে সেটাকে বলা হচ্ছে গলনাঙ্ক রেখা। 2.9 চিত্রে এ বি রেখা গলনাঙ্ক রেখা। এই রেখা বরাবর বরফ ও পানি উভয়ই অবস্থান করে। এরপরও তাপ দিতে থাকলে তরল পানির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এবং পানির তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় তখন পানিতে তাপ প্রদান করলেও তরল পানির তাপমাত্রা আর বাড়ে না। একইভাবে যখন বরফ গলা শুরু হয়েছে তখন যেরকম তাপমাত্রা বাড়েনি, একইভাবে এবার যখন পানি ফোটা শুরু করছে তখন আর তাপমাত্রা বাড়ছে না। ওই তাপমাত্রায় পানি ফুটতে থাকে এবং এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমস্ত পানি জলীয় বাষ্পে পরিণত হয়। এরপরও তাপ প্রয়োগ করা হলে জলীয় বাষ্পের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। যদি জলীয় বাষ্পটাকেও এটা যদি একটা আবদ্ধ পাত্রে করা হয় তাহলে সেই জলীয় বাষ্পের তাপমাত্রা আবার বাড়তে থাকবে। যখন সব পানি জলীয় বাষ্পে পরিণত হবে তখন কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে, তার আগে বাড়বে না। এই জন্য বলা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। চিত্রে সিডি রেখা পানির স্ফুটনাঙ্ক রেখা। এই রেখা বরাবর পানি এবং জলীয় বাষ্প উভয়ই একসাথে অবস্থান করে। তাহলে এই যে আমরা এই যে এই যে লেখচিত্রটা এটা যদি তোমরা দেখো তাহলে সহজে বুঝতে পারবা। তাহলে এই যে -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি করা হয়েছে, একটা একখণ্ড বরফ নেওয়া হয়েছে। ঠিক আছে, একটা পাত্রে বরফ নিয়ে যখন তাপ দেওয়া হয়েছে তো বরফের তাপমাত্রা প্রথমে বাড়তে থাকবে। কতক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে এইভাবে? যতক্ষণ পর্যন্ত না সে তার গলনাঙ্কে পৌঁছাবে। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি, অন্য কোনো পদার্থ যদি হইতো তাহলে সেটা ওই তাপমাত্রা পর্যন্ত তাপমাত্রা বাড়তো। ঠিক আছে, বরফের 0 এই জন্য 0। যদি অন্য কোনো পদার্থ 40 বা 10 ডিগ্রি, যেমন চর্বির তাপমাত্রা মোটামুটি 40 ডিগ্রি সেন্টিগ্রেড, সেক্ষেত্রে এটা 40 ডিগ্রি পর্যন্ত উঠে যেত। তারপর এটা যখন গলা শুরু হলো তখন কি হলো, আর তাপমাত্রা বাড়বে না। এ থেকে বি পর্যন্ত তাপমাত্রা আর বাড়বে না এই টাইমটুকু। তাহলে এই এ থেকে বি, এই থেকে বি পর্যন্ত এই সময়টা মনে করো যত সেকেন্ড সময় হোক বা মিনিট সময় হোক, বরফের পরিমাণের উপর নির্ভর করবে। অনেক বেশি বরফ হলে এটা কি টাইমটা অনেক বেশি লাগবে, সেক্ষেত্রে রেখাটা আরও লম্বা হবে। তো এই যে টাইমটা এ থেকে বি, এই পুরো টাইমটা কি হবে, তাপমাত্রা 0 ডিগ্রি থাকবে, তাপমাত্রা আর বাড়বে না, অর্থাৎ গলনাঙ্কে স্থির থাকবে। তাহলে এখানে কি থাকবে, এই যখন এ শুরু হবে তখন সমস্ত বরফ কি তোমার 0 ডিগ্রির বরফে ছিল। তারপর কি হয়েছে, 0 ডিগ্রির বরফ আস্তে আস্তে গলি 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 0 ডিগ্রির পানি। তাহলে 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি হওয়া পর্যন্ত তাপমাত্রা 0 ডিগ্রি কি থেকে যাবে। অর্থাৎ সমস্ত পানি যখন 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানিতে পরিণত হবে তখন সেই পানির তাপমাত্রা আবার 0 থেকে 1 2 3 4 5 6 করে বাড়তে থাকে। তাহলে এই যে রেখা, তাহলে এই রেখার যে কোনো অবস্থানে আমরা বরফ পানি একসাথে পেয়ে যাব। ঠিক আছে, এই রেখাটাকে এই জন্য এখানে এটাকে বলা হচ্ছে গলনাঙ্ক রেখা। অর্থাৎ এই জায়গাটাতে কি হবে, পানি গলতে থাকবে, বরফ গলে পানিতে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে এসে সমস্ত বরফ কি হবে, বি পয়েন্টে এসে সমস্ত বরফ পানিতে পরিণত হবে। আর যেহেতু কোনো বরফ নাই, এবার ওই পানি আবার কি করবে, নতুন তাপমাত্রা তাপ গ্রহণ করে তার তাপ বাড়তে থাকবে। এখন কথা হচ্ছে এই যে এখানে তাপমাত্রা বাড়তেছে না, কিন্তু আমরা তো তাপ দিচ্ছি, তাহলে সেই তাপ যাচ্ছে কোথায়? তাহলে সেই তাপ যায় হচ্ছে, আমরা জানি যে পদার্থ যখন কঠিন থাকে তখন কণাগুলোর গতিশক্তি কি থাকে, কণাগুলোর গতিশক্তি থাকে কম, গতিশক্তি কম থাকে। এরপর তরলের ক্ষেত্রে যখন সেটা তরল হয়ে যায় তখন গতিশক্তি কি হয়, বেড়ে যায়। ঠিক আছে না? এখন এই তো গতিশক্তি বেড়ে যাওয়ার জন্য তো শক্তি কোত্থেকে আসবে, তাপ দিতে হবে। তো তখন এই যে কণাগুলোর গতিশক্তি বাড়ানোর কাজে, বা এটাকে বলা হয় পদার্থের অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর কাজে, এই আমাদের যে তাপটা দিচ্ছি আমরা সেই তাপটা ওই কাজে ব্যয় হচ্ছে। এই জন্য আর পদার্থের তাপমাত্রা বাড়তেছে না। তাহলে ওই তাপগুলো কে অ্যাবজর্ব করে নিচ্ছে, পদার্থের কণাগুলোর যে স্থায়ীভাবে তাদের কি হচ্ছে, গতিশক্তির পরিবর্তন হচ্ছে, তারা কঠিন থেকে তরলে আসতেছে, ওই কাজে আমাদের দেওয়া তাপটা ব্যয় হয়ে যাচ্ছে। এরপর যখন সব বরফ তরলে পরিণত হয়ে গেছে তখন তো মানে কণাগুলোর গতিশক্তি একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছেছে। এবার তারা কি করে, আবার তাপ গ্রহণ করে তাপমাত্রা তার আবার বাড়তে থাকে। বাড়তে 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 যতক্ষণ পর্যন্ত না সেটা তার আবার গলনাঙ্কে স্ফুটনাঙ্কে পৌঁছায়, অর্থাৎ এবার তরল থেকে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে। তো পানির ক্ষেত্রে 100 হচ্ছে, তার 100 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে কি স্ফুটনাঙ্ক, এই জন্য সেটা 100 ডিগ্রি পর্যন্ত বাড়বে। অন্য পদার্থ যদি হইতো তাহলে সেটা আরও বেশি হইতো। তো সেক্ষেত্রে
তো এই যে যখনই এই সি পয়েন্টে এসে বড় পানিটা বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, তখনই তাপমাত্রা বাড়া বন্ধ হয়ে যাবে এবং যতক্ষণ না সমস্ত পানি বাষ্পে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তাপমাত্রাটা কি থাকবে, স্থির থাকবে। এটা একটু বড় কেন, তার কারণ বরফ গলতে যত সময় লাগে পানি ফুটতে তার চেয়ে বেশি সময় লাগে তুলনামূলকভাবে, তার কারণ তাপমাত্রা অনেক বেশি তাপ দিতে হয়, অনেক বেশি তাপ অ্যাবজর্ব করে তারা। তো এরপর যখন এই যে ডি বিন্দুতে এসে সমস্ত পানি কি হয়ে যাবে, বাষ্পে পরিণত হয়ে যাবে। অর্থাৎ যেই বাষ্পগুলোর তাপমাত্রা কত হবে, 0 ডিগ্রি, তাহলে এইখানে কি থাকবে, এইখানে থাকবে কত, 100 ডিগ্রির পানি থেকে কি হবে, 100 ডিগ্রির বাষ্প থাকবে। 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প এই রেখায় কি করবে, অবস্থান করবে। তাহলে এখানে, তাহলে যত এই দিকে আসবে তত বাষ্পের পরিমাণ বাড়বে, পানির পরিমাণ কমবে, কমতে কমতে এই পয়েন্টে এসে সমস্ত পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। যখন সমস্ত পানি শেষ হয়ে যাবে তখন সেই বাষ্প, যদি এটা হয় খোলা পাত্র না হয়, যদি বদ্ধ পাত্র হয়, তাহলে সেই বাষ্পের তাপমাত্রা আবার বাড়তে 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 100 200 300 এরকম বাড়তে থাকবে এবং এর একটা পর্যায়ে যদি অনেক 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা করা যায় তখন চতুর্থ অবস্থা হইতে পারে। তো ওই পর্যন্ত আমরা যাচ্ছি না। তাহলে এই ছিল অবস্থা। তাহলে এখানেও কি হয়, তাহলে পানির তাপমাত্রা বাড়ছে না কেন এখানে যখন স্ফুটনাঙ্কে পৌঁছাচ্ছে, তার কারণটা হচ্ছে এখানেও এই যে পানিতে এবং যখন তরল থাকে তখন গতিশক্তি বাষ্পের তুলনামূলকভাবে বেশি থাকে। বাষ্পের গতিশক্তি কি থাকে, তরলের চেয়ে আরও বেশি থাকে। এই জন্য এই যে, তাহলে কণাগুলোর একটা স্থায়ী গতিশক্তি বৃদ্ধি করতে হবে। এই জন্য এই স্থায়ী গতিশক্তি বৃদ্ধি করার জন্য আমরা যে তাপটা দিচ্ছি সেটা কি গ্রহণ করতেছে, পানির কণাগুলো গ্রহণ করে তাদের মধ্যে একটা কি গতিশক্তি বেড়ে যাচ্ছে। এই কাজে, অর্থাৎ এটা বলতে পারি পদার্থের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের দেওয়া তাপটা পদার্থের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগতেছে। তো এই জন্য এই রেখাটার নাম আছে, এই যে সিডি, এই রেখার নাম হচ্ছে কি স্ফুটন রেখা। তাহলে গলনাঙ্ক রেখা এবং স্ফুটনাঙ্ক রেখা দুটাই কি হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। আর যেখানে তাপমাত্রা বাড়বে ওটা সমান্তরাল হবে না, আস্তে আস্তে বাড়বে। তাহলে এখানে যদি আমরা বলি এই জায়গায় কি আছে, বরফ আছে, এই রেখায় কি আছে, বরফ, এই রেখায় বরফ এবং পানি দুটাই আছে, এই রেখায় কি আছে, পানি আছে, এই রেখায় বরফ পানি দুইটিই আছে, আর এই রেখায় আছে জলীয় বাষ্প। তবে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে। তো এই ছিল এটার ব্যাখ্যা। একইভাবে যদি এটাকে বিপরীত করা হয়, বিপরীতভাবে যদি জলীয় বাষ্পকে আস্তে 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 কী করা হয়, ঠান্ডা করা হয়, তাহলে কি হয়, বিপরীত ক্রমে জলীয় বাষ্পকে ক্রমান্বয়ে শীতল করা হলে প্রাপ্ত ফলাফল একটি গ্রাফ পেপারে এক্স অক্ষের সময় এবং ওয়াই অক্ষের তাপমাত্রা নিয়ে লেখচিত্র অঙ্কন করলে নিম্নরূপ রেখা পাওয়া যাবে। তাহলে লেখচিত্র থেকে দেখা যায় শুরুতে জলীয় বাষ্পের তাপমাত্রা 140 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 140 ডিগ্রি সেন্টিগ্রেডের জলীয় বাষ্প নিয়ে তাপ পরীক্ষাটা শুরু করা হয়েছে। এই জলীয় বাষ্পকে ধীরে ধীরে শীতল বা ঠান্ডা করে যখন তাপমাত্রা 140 থেকে কমিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাওয়া হয়, তখন জলীয় বাষ্প পানিতে পরিণত হতে শুরু করে। যতক্ষণ জলীয় বাষ্প পানিতে যতক্ষণ জলীয় বাষ্প পানিতে পরিণত হতে থাকে ততক্ষণ পানির তাপমাত্রা 100 ডিগ্রিতে স্থির থাকে। এরপরও পানিকে আরও ঠান্ডা করা হলে পানির তাপমাত্রা কমতে থাকে। ঠান্ডা করতে করতে যখন পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছে, তখন তরল পানি কঠিন বরফে পরিণত হতে শুরু করে। এরপরেও পানিকে ঠান্ডা করলে পানির তাপমাত্রা আর কমে না। সমস্ত তরল পানি বরফে পরিণত হওয়ার পর আরও ঠান্ডা করা হলে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কমতে থাকে, কমতে কমতে চিত্রে -40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বরফের তাপমাত্রা কমানো দেখানো হয়েছে। চাইলে আরও বেশি বা আরও কম করা যেতে পারে। তাহলে এখানে ওটা জাস্ট অপোজিট, ওটা জাস্ট কি অপোজিট। তাহলে যখন কি হবে, 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প নিয়ে পরীক্ষা শুরু করা হলো, এখান থেকে তাপমাত্রা কমানো হচ্ছে, জিনিসটাকে ঠান্ডা করা হচ্ছে। তাপ আগে দেওয়া হইতো, এবার তাপ কি করা হচ্ছে, নেওয়া হচ্ছে। তাপ দেওয়াটা সহজ, আগুন জ্বালাই দিলে তাপ নেওয়া যায়, কিন্তু তাপ দেওয়া যায়। তবে তাপ নেওয়ার জন্য অনেক প্রসেস লাগে। আমরা জানি রেফ্রিজারেটর, ফ্রিজ, এগুলো এসিতে কি করা হয়, এগুলোতে কোনো জিনিস হতে তাপ বের করে নেওয়া হয়। যাই হোক, তা তাপ বের করে নিতে নিতে যখন এই জিনিসটা জলীয় বাষ্পের তাপমাত্রা আস্তে কমবে, কমতে 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 যখন 100 ডিগ্রিতে আসবে, তখন কি হবে, তখন এই জলীয় বাষ্পগুলো কি হবে, আস্তে আস্তে পানিতে পরিণত হওয়া শুরু হবে। তখন যখন জলীয় বাষ্পতে পৌঁছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলীয় বাষ্প হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পের মধ্য থেকে যদি আমরা কি করি, তাপ বের করে নেই, তাহলে তাপ কমবে না, বরং এবার এই বাষ্পটা তার অভ্যন্তরীণ শক্তি কি করবে, খরচ করা শুরু করবে। ঠিক আছে, বাষ্পটা কি করবে, তার অভ্যন্তরীণ শক্তি দেওয়া শুরু করবে। এই অভ্যন্তরীণ শক্তি যখন এখান থেকে দিতে দিতে যখন তরলের পর্যায়ে চলে আসবে, তখন অভ্যন্তরীণ শক্তি কমতে থাকবে।
ঠিক আছে? এটা এরপর কি হয়ে যাবে, যে তোমার এই যে জলীয় বাষ্প থেকে পানিতে পরিণত হবে। এখন পানিতে পরিণত, আমরা তাপ নিচ্ছি, কিন্তু জলীয় বাষ্পের তাপমাত্রা কমতেছে না, বা অর্থাৎ জলীয় বাষ্প যে পানিতে পরিণত হয়েছে, এই জলীয় বাষ্প এবং পানিতে একসাথে এখানে আছে, এদের তাপমাত্রা কমতেছে না। তাহলে আমরা যে তাপটা বের করে নিচ্ছি সেই তাপটা পাচ্ছি কোথা থেকে? তাহলে সেই তাপটা পাইতেছি এই যে জলীয় বাষ্পটা যে, এই জলীয় বাষ্পের কি থাকে, অভ্যন্তরীণ শক্তি বেশি থাকে কণাগুলোর মধ্যে। এই যে গতিশক্তিগুলো কি করে দিচ্ছে এবার, কমে যাচ্ছে, স্থায়ীভাবে কমে গিয়ে তরলে পরিণত হচ্ছে। এই যে গতিশক্তিগুলো স্থায়ীভাবে কমে গিয়ে তরলে পরিণত হচ্ছে। তো এই যে কণাগুলোর গতিশক্তি বা অভ্যন্তরীণ যে শক্তি, এই শক্তিগুলো এবার কি হচ্ছে, বাষ্প ব্যয় করা শুরু করছে। এই জন্য কি হচ্ছে, ওখান থেকে আমরা তাপ পাচ্ছি, কিন্তু ওর তাপমাত্রা কি হচ্ছে না, কমতেছে না। ঠিক আছে? এরপর যখন সমস্ত বাষ্প কি একইভাবে যখন পানিতে পরিণত হবে, তখন আবার পানির তাপমাত্রা কি কমতে থাকবে। পানির তাপমাত্রা কমতে কমতে যখন এই পানি 0 ডিগ্রিতে আসবে, তখন এবার কি করে, পানি তার যে এই যে পানিতে আবার কঠিনের তুলনায় কি থাকে, অভ্যন্তরীণ শক্তি বেশি থাকে, বা কণাগুলোর গতিশক্তি তুলনামূলকভাবে বেশি থাকে, একটা স্থায়ী গতিশক্তি বলে এটাকে। তো ওইটা এবার কি করা হয়, পানি এবার ওইটা ব্যয় করা শুরু করে। তাহলে পানিগুলোর কণাগুলোর যে গতিশক্তি আছে ওটার একটা স্থায়ী পরিবর্তন হয়ে সেটা কোথায় চলে আসে, একটা নির্দিষ্ট ফরম্যাটে চলে আসে, যাতে আর তারা কি করতে পারে না, নড়াচড়া করতে পারে না, এইরকম একটা ফরম্যাটে চলে আসে। অর্থাৎ তাদের মধ্যে যে একটা স্থায়ী গতিশক্তি তরলে যেটা ছিল, ওটাও এবার তারা কি করে, ত্যাগ করা শুরু করে, করতে করতে একটা নির্দিষ্ট ফরম্যাটে আসে। তো ওই শক্তিটা যখন তারা ত্যাগ করে, তখন আর তাপমাত্রা কমে না। ঠিক আছে? এই জন্য এই জায়গাতেও সমস্ত পানি বরফে না পরিণত হওয়া পর্যন্ত তাপমাত্রা আর কমে না। এরপর যখন সমস্ত পানি কি হয়, বরফে পরিণত হয়ে যায়, 0 ডিগ্রির বরফ, তখন কি আবার বরফের তাপমাত্রা আগের মতো কি করে, কমতে থাকে। তো এটা জাস্ট ওটার অপোজিট অংশ। তাহলে এখানে একইভাবে কি থাকবে, বাষ্প এবং পানি একসাথে থাকবে, এখানে শুধু পানি থাকবে, এখানে তরল এবং বাষ্প একসাথে থাকবে, 0 ডিগ্রিতে থাকবে, আর এটা 100 ডিগ্রিতে থাকবে, আর এটা বরফের তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। মানে জাস্ট অপোজিট রেখা, জিনিসটা খুবই অপোজিট। প্রথমটা যারা বুঝতে পারবে, পরেরটা এমনিতেই বুঝতে পারবে। এরপরের যে অংশটা, সেটা হচ্ছে পাতন এবং ঊর্ধ্বপাতন, ডিস্টিলেশন এবং সাবলিমিশন। এখানে পাতন এবং ঊর্ধ্বপাতন নামটা শুনে একই রকম মনে হলেও জিনিস দুইটা এক না। তো তাপ প্রয়োগের দ্বারা একটি তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। তাহলে আমরা যেটা পড়লাম একটু আগে, যে যখন তাপ প্রয়োগ করে যখন আমরা একটা বস্তুকে কি করতেছি, বাষ্পে পরিণত করতেছি, সেটা ছিল বাষ্পীভবন বা স্ফুটন। আমরা কি পড়ছি, স্ফুটন পড়ছি, স্ফুটন বা বাষ্পীভবন। যেমন একটি পাত্রে, এই ঘটনাটা না হচ্ছে স্ফুটন বা বাষ্পীভবন, হয় দুইটাই আর কি। তো পানি সহ চা এ তাপ প্রয়োগ করা হলে ওই চা থেকে পানি বাষ্পাকারে উড়ে যায়। এটি হচ্ছে বাষ্পীভবনের উদাহরণ। ঠিক আছে? তো তাহলে স্ফুটনটা যখন চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটাই হচ্ছে বাষ্পীভবন। তাহলে স্ফুটনেরই আরেকটা নাম সহজ কথায় বাষ্পীভবন। আবার উক্ত বাষ্পকে শীতল করলে তা তরলে পরিণত হয়, যাকে বলা হয় ঘনীভবন, যেটা আমরা একটু আগে বলছি। তাহলে বাষ্পীভবন বা স্ফুটন, এই দুইটার বিপরীতটা হচ্ছে কি ঘনীভবন। যেমন জলীয় বাষ্প তাপ শক্তি নির্গত করে ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়, এটি ঘনীভবনের উদাহরণ। কোনো তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। তাহলে পাতনটা কি জিনিস? তাহলে যখন বাষ্পীভবন এবং ঘনীভবন একসাথে ঘটবে, তাহলে বাষ্পীভবনে পাতন হচ্ছে বাষ্পীভবন করার পর ওই সেম জিনিসটাকে আবার উল্টাভাবে ঘনীভবন করা হবে। ঠিক আছে? দুইটা তখন মানে পর পর ঘটানো হবে, অর্থাৎ রিপিট করা হবে কাজটা। তখন কি করা হবে, রিপিট করা হবে, তখন সেই প্রক্রিয়াটার নাম আছে। তাহলে প্রথমে তাপ দিয়ে কি করা হবে, বাষ্পীভবন করা হবে, পরে আবার ওটাকে ঠান্ডা করে তরল করা হবে ঘনীভবন করে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া, তাহলে তরল থেকে প্রথমে কি করা হবে, তরল থেকে বাষ্প করা হবে, এটার নাম হচ্ছে কি বাষ্পীভবন। এরপর এই বাষ্পকে আবার ঠান্ডা করে কি করা হবে, তরল করা হবে, সেটাকে সেটাকে বলা হচ্ছে ঘনীভবন। আর এই পুরো প্রক্রিয়াটাকে একসাথে বলা হচ্ছে কি পাতন। তাহলে পাতন জিনিসটার মধ্যে দুইটাই আছে। তাহলে পাতনের মধ্যে কি আছে, বাষ্পীভবন এবং ঘনীভবন রিপিটেডলি করা যখন হয়, তখনই সেটাকে বলা হচ্ছে পাতন। ঠিক আছে? তাহলে অর্থাৎ অর্থাৎ পাতন হলো বাষ্পীভবন এবং ঘনীভবন প্রক্রিয়াদ্বয়ের সম্মিলিত একটা প্রক্রিয়া, অর্থাৎ একসাথে একটার পর আর একটা করানো হবে। ঠিক আছে? তো পাতন জিনিসটা বোঝা গেল।
এরপর ঊর্ধ্বপতন জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। ঊর্ধ্বপতন সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। 2.11 চিত্রে তাপ প্রয়োগ করে একটি উদ্বায়ী পদার্থের পরিবর্তন দেখানো হলো। এখন উদ্বায়ী পদার্থ জিনিসটা কি? যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হলে কঠিন পদার্থটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপতন বলে। তাহলে আমরা জানি, আমরা জেনারেলি পড়ছি কি, যখন একটা কঠিন পদার্থকে কি করা হবে, তাপ দেওয়া হবে, যখন পদার্থটা কি থাকবে, কঠিন হবে, তখন সেটা থেকে সে কি হবে, লিকুইডে পরিণত হবে, তরল হবে, তরল থেকে সে কি হবে, গ্যাসে পরিণত হবে। ঠিক আছে, তাহলে সলিড থেকে সে হবে লিকুইড, লিকুইড থেকে হবে সে গ্যাস। এটা জেনারেলি বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে এটা ঘটে, কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেগুলোকে তাপ প্রয়োগ করলে সলিড থেকে এই লিকুইড না হয়ে সে সরাসরি কি হয়ে যায়, গ্যাস হয়ে যায়, অর্থাৎ লিকুইড সে হয় না, সরাসরি গ্যাস হয়ে যায়। তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপতন। তাহলে ঊর্ধ্বপতন সব পদার্থের মধ্যে হয় না, ঊর্ধ্বপতন প্রক্রিয়াটা সব পদার্থের জন্য প্রযোজ্য না। যেমন পানিতে কেউ ঊর্ধ্বপতন করতে পারবে না, পানি সরাসরি বাষ্পে পরিণত হবে না বরফ থেকে, এটা আগে বরফ থেকে পানি হবে, তারপর বাষ্প হবে। তো কিছু কিছু পদার্থের মধ্যে এই ঊর্ধ্বপতনটা হয়। নিশাদল হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, কর্পূর, ন্যাপথালিন, কঠিন কার্বন ডাই অক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি পদার্থগুলোতে তাপ প্রয়োগ করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত হয়, এগুলোকে উদ্বায়ী পদার্থ বলা হয়। তাহলে যেসব পদার্থের মধ্যে ঊর্ধ্বপতন প্রক্রিয়া সম্ভব সেগুলোকে বলা হয় তোমার উদ্বায়ী পদার্থ। ঠিক আছে, তাহলে যেসব পদার্থ মধ্যে ঊর্ধ্বপতন পসিবল, অর্থাৎ তাদেরকে কঠিন অবস্থায় তাপ প্রয়োগ করলে সরাসরি তরলে পরিণত হয়, আবার তরল না হয়ে বাষ্পে পরিণত হয়। আবার এই পদার্থগুলোর বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি বা ঘনীভবন করি, সেগুলো আবার তরল হয় না, সেগুলো আবার সরাসরি কী হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো এগুলো বিশেষ ধরনের পদার্থ, নামগুলো এমসিকিউতে এগুলো আসে বা বহুপদীতে বিশেষ করে আসে, যে নিচের কোনটি নিষেধ। দেখা যাচ্ছে এখান থেকে 2টা দিয়েছে আর বাইরে থেকে একটা দিয়েছে, তো নিচের কোনটি সঠিক, 1 2 1 2 3 1 2 3 এরকম করে। তাহলে এই পদার্থের নামগুলো তোমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপর আছে ঊর্ধ্বপতন প্রক্রিয়ার প্রয়োগ বা পাতন প্রক্রিয়ার প্রয়োগ। পাতন প্রক্রিয়ায় আমরা কি করি আর ঊর্ধ্বপতন প্রক্রিয়ায় কি করি। তো আমি আগে একটু পাতন প্রক্রিয়ায় আমরা কি করতে পারি, এটা কেন আমাদের দরকার সেটা বলি। সাধারণত পাতন প্রক্রিয়ায় যদি তোমাদের কি থাকে, যে উদাহরণ হিসাবে পানি এবং চিনির একটা তোমরা কি করছো, দ্রবণ তৈরি করছো, পানি এবং চিনি। তাহলে এইটাকে যদি আমরা আলাদা করতে চাই, তাহলে একটা পাত্রে আমরা যদি এই পানি চিনির দ্রবণকে কি করতে পারি, একসাথে রাখি, একসাথে রেখে যদি তাপ প্রয়োগ করি, তাহলে কি হবে, পানিটা বাষ্প হয়ে উড়ে যাবে, এখানে চিনি নিচে কি থাকবে, পড়ে থাকবে। তো এখানে চিনি পাইলাম কিন্তু পানিটা তো উড়ে গেল, পানি তো পেলাম না। তাহলে এই পানি পাওয়ার জন্য পাতন দরকার। তখন কি করা হয়, এই পাত্রটাকে একটা কি করা হয়, বায়ুরোধী কর্ক দিয়ে ঢেকে এখানে কি করা হয়, একটা কন্ডেন্সার লাগিয়ে দেওয়া হয়। একটা কি করা হয়, এই এখানে একটা ছিদ্র করে এবং এই পাইপ দিয়ে কি করা হয়, এবার বাষ্পগুলোকে বের করে নেওয়া হয়। আর এই পাইপের এখানে একটা কি করা হয়, শীতলীকরণ যন্ত্র লাগিয়ে দেওয়া হয়। ঠান্ডা পানির প্রবাহ হইতে পারে, যে প্রক্রিয়া শীতল করা যায়। ঠিক আছে, তাহলে এই বাষ্প যখন উড়ে যায়, উড়ে যাওয়ার পর এই পথে এসে শীতলই হয়, শীতল হয়, আবার কি হয়, পানিতে পরিণত হয়, এখানে পানি হিসেবে কি হয়, জমা হয়। তাহলে তাহলে এই প্রক্রিয়ায় কি পাওয়া গেল, চিনিও পাওয়া গেল, পানিও পাওয়া গেল। তাহলে সাধারণত তোমার বাষ্পীভবন প্রক্রিয়ায় শুধু দ্রবটা পাওয়া যায়, এটার নাম হচ্ছে দ্রব, আর পানি হচ্ছে কি দ্রাবক। এই দ্রবণ থেকে দ্রব দ্রব এবং দ্রাবক দুটাই ফিরে পাওয়ার জন্য পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর আছে ঊর্ধ্বপাতনের প্রয়োগ। তো আমরা দেখি এখানে যেহেতু আছে এটা পড়ি। কোনো কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে উদ্বায়ী পদার্থ মিশ্রিত থাকলে ওই উদ্বায়ী পদার্থকে মিশ্রণ থেকে সহজে পৃথক করা যায়। যেমন নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে খাদ্য লবণ মিশ্রিত থাকলে ঊর্ধ্বপাতন পদ্ধতির মাধ্যমে নিশাদলকে পৃথক করা যায়। আমরা ওই ওই অধ্যায়ে তোমার ব্যাপনের পরীক্ষায় আমরা পড়েছি যে অ্যামোনিয়াম ক্লোরাইড যখন ইয়ে হয় তখন ওখানে অ্যামোনিয়া গ্যাস বের হয়ে যায়। যাই হোক, তো এখান থেকে আমরা এখানে যাই, নিশাদলকে পৃথক করা যায় খুব ইজিলি। ঠিক আছে, তাহলে কিভাবে ইজিলি করা যাবে, তাপ দিলেই লবণ কি লবণের মতোই থেকে যাবে, কিন্তু তোমার নিশাদলটা কি হবে,
অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিষাদ যেটা সেটা সরাসরি বাষ্প হয়ে উড়ে যাবে। তো কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত পদার্থে তাপ প্রয়োগ করতে থাকলে ঊর্ধ্বপাতিত পদার্থ সহজেই বাষ্পীভূত হয়। আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মধ্যে আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, কাজেই ওই আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মিশ্রণকে তাপ দিলে সহজেই বাষ্পীভূত হয়। ওই বাষ্পকে ঠান্ডা করে কঠিন আয়োডিনে পরিণত করা যায়। বালি এবং গ্লুকোজের মিশ্রণের মধ্যে কোনো উদ্বেয়ী পদার্থ নেই, কাজেই তাপ প্রয়োগ করা হলে বালি এবং গ্লুকোজের মিশ্রণ থেকে বালি এবং গ্লুকোজকে আলাদা করা যায় না। তাহলে উদ্বেয়ী পদার্থ কোনো পদার্থের সাথে মিশ্রিত থাকলে সেটা আলাদা করা খুবই ইজি। তো তাপ দিলেই উদ্বেয়ী পদার্থটা উড়ে যাবে। এই জন্য আর লবণকে লবণকে খোলা পাত্রে রাখা উচিত না, কারণ তাপমাত্রা বেড়ে গেলে লবণের মধ্যে যে আয়োডিনটা থাকে সেটা উড়ে যায়, বা লবণকে তাপ দেওয়াও ঠিক না। তো এই ছিল এই অধ্যায়ের যে থিওরিগুলো। এখন আমরা এই অধ্যায়ের অনুশীলনীতে প্রবেশ করলাম। আমরা দেখি, এটা খুব ইজি একটা অধ্যায় ছিল এবং কেমিস্ট্রি বা ফিজিক্সও বলি, ফিজিক্স বা কেমিস্ট্রির এটা একটা বেসিক কনসেপ্ট। এটা ফিজিক্সেও পড়ানো হয়, এটা কেমিস্ট্রিতেও পড়ানো হচ্ছে। তো বিজ্ঞানের একটা মৌলিক জিনিস এগুলো, সহজ কথা। এগুলো শুধু কেমিস্ট্রিতেই না, এগুলো ফিজিক্সেও থাকে। কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে? তাহলে গরম চায়ে কি হয়? গরম চা এখানে তরল হিসেবেই থাকে, এই তরল থেকে বাষ্প কি হয়? উড়ে যায়। তাহলে এটা অবশ্যই কি হবে, এবং এটা তাপমাত্রা প্রয়োগ করে কাজটা হয়, একা একা হয় না। তখন এই জন্য এটাকে বলা হয় বাষ্পীভবন। ঠিক আছে। আর আরেকটা জিনিস এখানে তোমাদের আলোচনা করা নাই, সেটা হচ্ছে বাষ্পায়ন। এটাকে বলা হয় কি? বাষ্পায়ন। এটা বায়োলজিতে তোমরা পড়তে পারো। বাষ্পায়ন জিনিসটা কি? তো অনেক সময় হয়, আমরা দেখি যে অনেক সময় মেঝে ভিজে যায় না, বা কাপড় চোপড় আমাদের ভিজে যায়, তো এগুলো নিজে নিজেই শুকায় যায়। আমরা কিন্তু এগুলোকে তাপ প্রয়োগ করি না। কাপড় না হয় সূর্যের তাপে আমরা দিলাম, তা সূর্যের তাপ তো আর যাই হোক 100 ডিগ্রি সেন্টিগ্রেড না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তো হবে না। সূর্যের আলো দিলেও তো সেটা 100 না। তাহলে সেটা কোথায় গেল? আমরা জানি যে এই কাপড়ের পানিগুলো কি হয়ে যায়, আমাদের জামা কাপড়ের পানিগুলো বাষ্পীভূত হয়ে বাতাসে কি হয়, মিশে যায়। কিন্তু সেখানে কি সূর্যের তাপমাত্রা 100 ডিগ্রি? 100 ডিগ্রি হলে তো মারাই যাইতাম আমরা। তো সূর্যের তাপমাত্রা, সূর্যের আলোর তাপমাত্রা কিন্তু, রোদের তাপমাত্রা কিন্তু 100 ডিগ্রি না। ইভেন যদি ঘরের মধ্যে রাখি কাপড়, তারপরেও কিন্তু সেটা শুকায় যায়। শীতের দিনে আরো বেশি শুকায় যায়। তাহলে এই যে প্রক্রিয়া বাতাস, তাহলে এখানে একটা তরল পদার্থ কি হচ্ছে, গলনাঙ্ক ছাড়াই কি হচ্ছে, গলনাঙ্ক ছাড়াই সে কি করে, খুব একটা ধীরে প্রসেসে বাষ্পায়ন একটা, বাষ্পীভবন একটা ফাস্ট প্রসেস। এখানে তাপ প্রয়োগ করে খুব দ্রুত কি করা হয়, পদার্থকে তরল থেকে বাষ্পে পরিণত করা হয়। কিন্তু বাষ্পায়ন হচ্ছে একটা ধীর প্রসেস। এইটা হওয়ার জন্য গলনাঙ্কের দরকার নেই। বায়ুর যে নর্মাল তাপমাত্রা আছে, রুম টেম্পারেচার, এই টেম্পারেচারেই কি হয়, একটা পদার্থ ধীরে ধীরে তরল থেকে বাষ্পে পরিণত হয়। এই জিনিসটাকেই বলা হয় বাষ্পায়ন। ঠিক আছে। অর্থাৎ কাপড় শুকায়, তারপর ওই যে এই যে গ্রীষ্মকালে পুকুর নদীর পানি শুকায় যায়, সমুদ্রের পানি থেকে বাষ্প মেঘ তৈরি হয়। এই সমস্ত প্রক্রিয়া হচ্ছে বাষ্পায়ন। অর্থাৎ মেঘ তৈরির পুরো প্রক্রিয়াটাই হচ্ছে কি, বাষ্পায়ন প্রক্রিয়া। তাহলে বাষ্পায়ন এবং বাষ্পীভবনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, বাষ্পীভবনে তাপ প্রয়োগ করতে হয়, গলনাঙ্কে নিয়ে যেতে হয়, তারপর এটা একটা দ্রুত প্রসেস। আর বাষ্পায়ন হচ্ছে একটা নর্মাল প্রসেস, ন্যাচারাল প্রসেস। এটা গলনাঙ্ক ছাড়াই নর্মাল টেম্পারেচারে তরল খেয়ে আস্তে আস্তে উড়ে যায়। তো এটা আমরা দেখলাম ব্যাপন না ব্যাপন জানি ঊর্ধ্বপতন নিঃসরণ। আচ্ছা, যাই হোক। এরপর হচ্ছে জলীয় বাষ্পকে যখন ঘনীভূত করা হয় তখন কণাসমূহের ক্ষেত্রে কি ঘটবে? তো জলীয় বাষ্পকে ঘনীভূত করা হচ্ছে মানে কি, কণাগুলোর আকর্ষণ শক্তি বাড়বে এবং তাদের মধ্যে গতিশক্তি হবে কমে যাবে। তাহলে কি কি ঘটবে? জলীয় বাষ্প যখন ঘনীভবন করা হবে তখন আকার সংকুচিত হবে। হ্যাঁ, আকার সংকুচিত হবে। চলাচল করতে থাকবে না, চলাচলের সীমাটা কি হবে, কমে যাবে। জলীয় বাষ্প যখন ঠান্ডা করা হবে, তরল হবে, চলাচল করাটা কি হবে, আগে যা ছিল তার চেয়ে কমে যাবে। একই অবস্থানে থেকে কাঁপতে থাকবে। এখন প্রথমেই সাধারণত কঠিনের ক্ষেত্রে কি হয়, একই অবস্থান থেকে কাঁপে। এখন জলীয় বাষ্প তো আর সরাসরি তরল হবে না, তাই না? সরাসরি যেহেতু তরল হবে না, সেই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি না যে একই অবস্থানে কাঁপতে থাকবে। হ্যাঁ, কাঁপতে থাকবে যদি অনেক বেশি ঘনীভবন করা হয়। তরল করার পর যদি ঘনীভবন করা হয় তখন কি হবে, একই স্থানে কাঁপতে থাকবে। সরাসরি জলীয় বাষ্পকে ঘনীভবন করা হলে সেটা হবে না। এরপর তাপশক্তি সে নির্গত করবে। তাপশক্তি তাপশক্তি এই অবস্থায় সে তাপশক্তি ছাড়বে না, যখন তোমার জলীয় বাষ্প থেকে যখন হয়ে যাবে, তোমার যখন জলীয় বাষ্প থেকে তরল হওয়া শুরু করবে তখন সে তাপশক্তি নির্গত করা
শুরু করবে, ওই জন্য তখন তার তাপমাত্রাটা কি আর কমবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয় তখন সর্বপ্রথম ইফেক্টটা হবে কি, তার আকার সংকুচিত হবে, তার আকারটা সংকুচিত হবে। এই গ এবং ঘও ঘটবে, কিন্তু এগুলো একটু কিছুক্ষণ পর, একটু নির্দিষ্ট পর্যায়ের পর এই কাজটা করবে সে, ঠিক আছে। তো সর্বপ্রথম সে আকার সংকুচিত করবে, আর চলাচল তো করবে না, চলাচল কমে যাবে। এবার বলছে নিচের কোন চিত্রটি ঊর্ধ্বপতনের জন্য প্রযোজ্য। ঊর্ধ্বপতন আমরা জানি যে কঠিন থেকে সরাসরি কি হয়, বাষ্প হয়। তাহলে এগুলো আমাদেরকে করতে হবে। এখানে তিন ধরনের পদার্থ আছে, এখানে দেখো সবচেয়ে কাছাকাছি আছে এটা, এটা এবং এটা, এবং এগুলোতে অনেক দূরে দূরে আছে। তার মানে বোঝা যাচ্ছে এই দুইটা কি মিডিয়াম অবস্থায় আছে, এইটা আর এটা। তার মানে এই যে তরল, বোঝা যাচ্ছে ঊর্ধ্বপতন তাহলে হবে কি গ, কঠিন থেকে সরাসরি কি হয়ে যায়, বাষ্পে পরিণত হয়ে গেছে, এটা হচ্ছে। এরপর হচ্ছে কি অজানা কঠিন বস্তু জেট এর তাপীয় বক্ররেখা। তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি, যেটা আমরা বুঝেছি এখানে কি, তাহলে প্রশ্নটা হচ্ছে চিত্র হতে বোঝা যায় জেট বস্তুটির গলনাঙ্ক 154 ডিগ্রি। তাহলে গলনাঙ্ক কোথায়, তাহলে আমরা জানি যে প্রথমটা হচ্ছে যখন তাপমাত্রা বাড়বে এর প্রথমটা হচ্ছে গলনাঙ্ক, তারপরের যে দুইটা সরলরেখা পাওয়া যাবে এখানে, মানে প্যারালাল রেখা পাওয়া যাবে, এক্স অক্ষের প্যারালাল দুইটা রেখা পাওয়া যাবে। নিচেরটা হবে গলনাঙ্ক আর উপরেরটা হবে স্ফুটনাঙ্ক। তাহলে গলনাঙ্ক 154 ডিগ্রি, এটা ঠিক আছে। জেড বস্তুটি উদ্দায়ী কিনা, এখন জেড বস্তুটি উদ্দায়ী হবে না। কেন হবে না, তখন এখানে দেখো দুইটা রেখা পাওয়া গেছে, তাহলে এটা তার গলনাঙ্ক, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। উদ্দায়ী যদি হইতো তার গলনাঙ্ক পাওয়া যাইতো না। উদ্দায়ী পদার্থের ক্ষেত্রে সরাসরি সেটা বাষ্পে পরিণত হয়, সেক্ষেত্রে তার জন্য একটাই মাত্র রেখা পাওয়া যাবে। ওটাকে যদি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে এটা কঠিন থেকে সরাসরি কি হবে, বাষ্পে পরিণত হবে। তারপর যতক্ষণ না সব কঠিন বাষ্পে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত তার তাপমাত্রা বাড়তে থাকবে, শুধুমাত্র একটা রেখা পাওয়া যাবে। এখানে হবে কি কঠিন, আর সরাসরি এখানে হবে কি বাষ্প, মাঝখানে তরলের অংশটা নাই। তাহলে এই জায়গায় কঠিন প্লাস বাষ্প দুইটাই কি একসাথে থাকবে। তাহলে এখানে শুধুমাত্র একটা প্যারালাল রেখা পাওয়া যাবে উদ্দায়ী পদার্থের ক্ষেত্রে। কিন্তু এখানে যেহেতু দুইটা পাওয়া গেছে তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে তরল হয়েছে, এখানে বাষ্প হয়েছে। এরকম দুইটা প্যারালাল রেখা পাইলে সেটা উদ্দায়ী পদার্থ হবে না। উপরের মতো যদি একটা হইতো তাহলে উদ্দায়ী পদার্থ হইতো, তাহলে এটা উদ্দায়ী পদার্থ হবে না। এ এ বি এবং সি ডি রেখা বস্তুটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্দেশ করে। হ্যাঁ, এটা গলনাঙ্ক রেখা আর এটা স্ফুটনাঙ্ক। নিচেরটা গলনাঙ্ক রেখা নির্দেশ করে, উপরেরটা স্ফুটনাঙ্ক। তাহলে এখান থেকে আমরা বুঝলাম 1 আর 3 সঠিক, ঠিক আছে। এরপর হচ্ছে কোনটির ব্যাপন হার বেশি। ব্যাপন হার কোনটার বেশি, আমরা জানি যার আণবিক ভর সবচেয়ে কম তার ব্যাপন হার সবচেয়ে বেশি। তাহলে এখান থেকে ব্যাপন হার আমরা যদি আণবিক ভর হিসাব করি, তাহলে কার্বন ডাই অক্সাইডের জন্য আণবিক ভর হবে কত, কার্বন ডাই অক্সাইডের জন্য হবে কার্বনের কত 6 6 12 আছে তার আণবিক ভর, আর অক্সিজেন হচ্ছে, চলো দুইটা অক্সিজেন আছে তাহলে 16 16 32, তাহলে 32 আর 12 আছে 44। এরপর খ নম্বরে আছে অ্যামোনিয়া, এমন নাইট্রোজেনের জন্য আমরা জানি 14, আর হাইড্রোজেন তিনটা আছে 3, একটা হাইড্রোজেনের ভর আছে 1, তাহলে 1 গুণন 3 সমান 3, তাহলে অথবা 3 গুণন 1 লিখতে পারি আমরা। আর এখানে মানে ডিটেলস যদি আমরা ভেঙে ভেঙে করতে চাই তাহলে 32 মানে কি একটা 16, 16 গুণন 2। আচ্ছা যাই হোক, নাইট্রোজেন 3, এখানে হচ্ছে 17, আবার গ নম্বর হচ্ছে কত HCl, হাইড্রোজেনের হচ্ছে 1 একটাই আছে, আর ক্লোরিন হচ্ছে 35.5। এগুলো সবার আণবিক ভর আর কি, পারমাণবিক ভর আমরা হিসাব করতেছি, মানে প্রত্যেকটার পারমাণবিক ভর বসিয়ে এই যৌগগুলোর আণবিক ভর হিসাব করতেছি। তাহলে এটা হবে কি 36.5, আর ঘ নম্বরটা হচ্ছে H2SO4। তাহলে হাইড্রোজেন হচ্ছে 1 গুণন 2, তাহলে দুইটা হাইড্রোজেন, একজনের আণবিক ভর হচ্ছে 1, আর সালফার একটা আছে, সেটা হচ্ছে সালফার আছে 36, ঠিক আছে। আর অক্সিজেন হচ্ছে 16 গুণন 4, অর্থাৎ 4টা 16 আছে, তাহলে সব হিসাব করলে 98 হবে, ঠিক আছে। সব হিসাব করলে 98, তাহলে বোঝা যাচ্ছে সবচেয়ে কম ভর কার, সবচেয়ে কম আণবিক ভর আছে অ্যামোনিয়ার। তাহলে এটা কি হবে, ব্যাপন হার সবচেয়ে বেশি হবে, আর সবচেয়ে কম ব্যাপন হার হবে সালফিউরিক অ্যাসিডের। কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, তাহলে এগুলো অবশ্যই পড়বা তোমরা, ওই বইয়ে অনেকগুলো লিস্ট দেওয়া আছে, এখানে আয়োডিন হবে। তো এরপর হচ্ছে ব্যাপন কাকে বলে। ব্যাপন মানে হচ্ছে কোনো কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থ, কঠিন তরল এবং গ্যাসীয় যে কোনো মাধ্যমে যদি স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে কি হয়, এক কম বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যায়, সেটা হচ্ছে ব্যাপন। তো এটা বইয়ে সরাসরি সংজ্ঞা দেওয়া আছে।
রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে দিলে ব্যাপন ও নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে? তাহলে সিলিন্ডারের মুখ যদি, এটা যদি সিলিন্ডার হয়, সিলিন্ডারের মুখ যদি আগে আমরা খুলে দেই তাহলে প্রথমে কি হবে? নিঃসরণ হবে। তার কারণ সিলিন্ডারের মধ্যে উচ্চ চাপে কি আছে? গ্যাসগুলো রাখা আছে। চিকন নব, সাধারণত এটার সিলিন্ডারের মুখ নলগুলো চিকন হয়। তো ওইখানে ওটা যদি খুলে দেওয়া হয় তখন উচ্চ চাপের যে বাতাসগুলো আছে সেগুলো বায়ুমণ্ডলে যেহেতু তুলনামূলক নিম্ন চাপ, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের দিকে প্রথমে গ্যাসগুলো বের হয়ে আসবে। যখন বের হয়ে আসবে তখন তো চাপ কমে যাবে, বায়ুমণ্ডলের চাপের সাথে তার চাপ অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এই গ্যাস আস্তে আস্তে পুরো বাড়ি এলাকায় ছড়িয়ে পড়বে। এই প্রক্রিয়াটা হবে ব্যাপন। তখন এখানে আর উচ্চ চাপ নাই, এখানে আস্তে 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 ছড়িয়ে পড়বে নির্দিষ্ট চাপেই, বায়ুমণ্ডল চাপেই। তাহলে এখানে সিলিন্ডারের মুখ যদি খুলে দেওয়া হয় তাহলে আগে বলবে কি? নিঃসরণ। ওরা চালাক আছে, আগে ব্যাপন বলছে তারপর নিঃসরণ বলছে। তো আগে নিঃসরণ ঘটবে, তারপরে কি হবে? ব্যাপন ঘটবে। ঠিক আছে। এরপর দেখো, তাপমাত্রা বাড়াতে থাকলে উদ্দীপকের কোন পদার্থটি সবার আগে বাষ্পীভূত হবে? তাহলে এখানে দেখো আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ আছে, বালি আছে এবং গ্লুকোজ আছে। তাহলে সবার আগে কোনটি? এখানে দেখো খাদ্য লবণ, এখানে এই যে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ। তাহলে আয়োডিনটা হচ্ছে এমন একটা পদার্থ যেটা হচ্ছে উদ্বায়ী পদার্থ, ঊর্ধ্বপাতিত হয়। সেটা ওটা হচ্ছে কঠিন থেকে তাপ প্রয়োগ করলে সহজে কি হয়ে যায়? সরাসরি বাষ্পে পরিণত হয়। তার মানে এটাই কি হবে? সবার আগে বাষ্পীভূত হয়ে যাবে। আর অন্যগুলোকে তো আগে তরল হওয়া লাগবে, তারপর বাষ্পে পরিণত হওয়া লাগবে, এবং সেটাও সো টাফ। বালিকে তরল করে তারপর বাষ্পে পরিণত করা এটা অতটাও ইজি না। গ্লুকোজও কঠিন হবে, খাদ্য লবণ তো এটাও কঠিন হবে। তাহলে আয়োডিন যেটা আছে তোমার, সেটা সবার আগে কি হবে? বাষ্পীভূত হবে। তার কারণটা আছে এটা উদ্বায়ী পদার্থ, এবং অল্প তাপেই এটা কি হয়? কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। এরপর হচ্ছে ক পাত্রের উপাদান ও খ পাত্রের উপাদানগুলোকে পৃথকীকরণে একই পদ্ধতি ব্যবহার সম্ভব কি না? তাহলে এখানে দেখো বোঝাই যাচ্ছে যে ক পাত্রে যে জিনিসটা আছে এইটাকে, ক পাত্রকে পৃথকীকরণ করা খুবই ইজি। সেটা হচ্ছে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে আয়োডিন কি হবে? উড়ে যাবে, আর খাদ্য লবণ নিচে পড়ে থাকবে, তাহলে আলাদা হয়ে গেল। আমরা যদি চাই সেই আয়োডিনকে এখানে যদি আমরা মুখবন্ধ পাত্রে, মুখবন্ধ পাত্র দিয়ে একটা নল দিয়ে আবার কি করি? সেই আয়োডিনকে আবার, বাষ্পীভূত আয়োডিনকে যদি আবার ঠান্ডা করি তাহলে সেই আয়োডিন আবার কি আমরা কঠিন হিসেবে পেতে পারি। তো যাই হোক, এটা জাস্ট কি করা যাবে? তাপ প্রয়োগ করলেই সেটা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এটা খুবই ইজি। এখন এই খ পাত্রের পানিকে যদি, এই খ পাত্রে আছে কি? বালি এবং গ্লুকোজ, এটাকে যদি আমরা আলাদা করতে চাই তাহলে এইখানে একটু আমাদের মাথা খাটাইতে হবে। এই মাথা খাটাইতে হবে কি? আমরা জানি তো এইখানে তৃতীয় একটা জিনিস পানি, অর্থাৎ পানি জিনিসটাকে এখানে কি করতে হবে? হায়ার করে নিতে হবে এই আমাদের এই কাজটা করার জন্য। কেন হায়ার করতে হবে? তার কারণ হচ্ছে আমরা জানি বালি কি পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু গ্লুকোজ পানিতে দ্রবীভূত হয়। তাহলে এবার যদি আমরা পানির সাথে কি করি? বালি এবং গ্লুকোজকে মিশাই, পানি প্লাস বালি প্লাস গ্লুকোজ। ঠিক আছে, এই গ্লুকোজ, এই তিনটাকে যদি একসাথে আমরা মিশাই দেই তাহলে বালি কি থাকবে? পানিতে মিশ্রিত হবে না, দ্রবীভূত হবে না, এটা কঠিন অবস্থায় থেকে যাবে। আর গ্লুকোজটা কি হবে? পানিতে মিশে যাবে। তারপর আমাদেরকে কি করতে হবে? আকন পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিটির নাম হচ্ছে কি? আকন। অর্থাৎ বালির চেয়ে ছোট ছিদ্র বিশিষ্ট কোনো জালির মধ্য দিয়ে এই মিশ্রণটাকে কি করতে হবে? পাস করাইতে হবে। তো পাস করালে কি হবে? এই ছাঁকনের মধ্যে বালিটাই আটকে যাবে। কি হবে? বালি আটকে যাবে, আর পানি এবং গ্লুকোজের যে দ্রবণ সেটা কি হবে? পাত্রে পড়বে। ঠিক আছে, তাহলে প্রথমটা গেল ছাঁকন পদ্ধতি, অর্থাৎ প্রথমে পানির সাথে মিশাতে হবে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে ছাঁকন পদ্ধতিতে বালিকে কি করতে হবে? আলাদা করতে হবে। তাহলে ছাঁকনটা এমন নিতে হবে যেন সেটা কি হয়? বালির চেয়ে ছোট ছিদ্র বিশিষ্ট ছাঁকনি নিতে হবে। ঠিক আছে, তো এরপর যে জিনিসটা সেটা হচ্ছে, এরপর থাকলো তাহলে পানিতে আমাদের শুধু কি থাকলো? পানি আর, এরপর থাকলো পানি প্লাস গ্লুকোজ, পানি আর গ্লুকোজ থাকবে এবার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করব? এরপর আমরা যে পাতন পদ্ধতি আছে, ঠিক আছে, পাতন, এটাকে কি করব? আমরা আলাদা করব, অথবা শুধু বাষ্পীভবন। যদি পানি আমরা পেতে না চাই, পানিকে এখানে আলাদা করার কথা নেই, পানি আমরা এক্সট্রা অ্যাড করছিলাম, ওই পানি যেখানে যায় যাক, সমস্যা নাই। যদি আমরা পানিকে ফিরে পেতে না চাই তখন শুধু বাষ্পীভবন করলেই হয়ে যাবে। ঠিক আছে, শুধু বাষ্পীভবন করলে হয়ে যাবে।
তো পানি এবং গ্লুকোজের মধ্যে পানির গলনাঙ্ক কি? পানির স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম। তাহলে পানি কম 100 ডিগ্রিতেই কি ফুটে বাষ্পে পরিণত হয়, কিন্তু গ্লুকোজ 100 ডিগ্রিতে কি হবে না, বাষ্পে পরিণত হবে না। সাধারণত ভিন্ন ভিন্ন স্ফুটনাঙ্কের পদার্থ না হলে বাষ্পীভবন প্রক্রিয়া করা যায় না। তো যে সাধারণত দুইটা পদার্থের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক জেনারেলি এক হয় না, প্রত্যেকটা পদার্থের আলাদা আলাদা হয়। এরপর যদি আমরা পানি এবং গ্লুকোজের যে মিশ্রণ আছে সেটাকে যদি বাষ্পীভবন করি, তাহলে কি হবে, পানি বাষ্প হয়ে উড়ে যাবে এবং পাত্রের নিচে কি হবে, গ্লুকোজটা জমা পড়বে। তাহলে এইভাবে এটা জিনিসটাকে লিখলেই হবে। তাহলে শেষে আমরা বলতে পারবো যে এই দুইটার জন্য একই পদ্ধতি ব্যবহার করা যাবে না। ঠিক আছে। এরপর বলছে নিঃসরণ কি? নিঃসরণ কি আমরা জানি যে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে কোনো পদার্থের দ্রুত গতিতে গমনটাকেই বলা হয় কি নিঃসরণ। বইয়ে সুন্দর করে লিখে দেওয়া আছে, এখান থেকে দেখে নিবা। এরপর হচ্ছে একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন কেন? তো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে গলনাঙ্ক জিনিসটা কি, পদার্থ যখন কঠিন থেকে কি হয়, কঠিন থেকে তরলে পরিণত হয়। ঠিক আছে, কঠিন থেকে তরলে পরিণত যখন হয় তখন এটাকে যে তাপমাত্রা এটা হয় সেটাকে আমরা বলি কি গলনাঙ্ক। কঠিন থেকে তরল হওয়ার তাপমাত্রাকে আমরা কি বলি, গলনাঙ্ক বলি। এখন তাপমাত্রা কেন প্রয়োজন? একটা পদার্থ কঠিন থেকে তরল হওয়ার জন্য তাপ কেন দিতে হবে, তার তাপমাত্রাটা প্রয়োজন কেন? তার কারণ আমরা জানি কঠিন অবস্থায় কণাগুলোর মধ্যে গতিশক্তি থাকে কম। এই গতিশক্তিটা স্থায়ী একটা গতিশক্তি কণাগুলোর মধ্যে দেওয়ার জন্যই মূলত কি করতে হয়, যোগানোর জন্যই আমাদেরকে তাপ দিতে হয়। আমরা তাপ দিতে 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 একটা সময় পদার্থের কণাগুলো কি করে, এই তাপটাকে নিজেদের মধ্যে অ্যাবজর্ব করা শুরু করে। ঠিক আছে, ওটা তাদের গতিশক্তিতে রূপান্তর হয়ে যায়, অভ্যন্তরীণ শক্তিতে তাদের অংশ হয়ে যায়, তাদের অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তো এই জন্য কঠিন থেকে তরল করার জন্য তাপ দিতে হয়। একইভাবে তরল থেকে যখন বাষ্পে পরিণত হবে তখনও আমরা আবার জানি কি, তরল থেকে যখন বাষ্পে পরিণত হয় বাষ্পের কণাগুলোর এই যে গতিশক্তি এটা কি থাকে, আরও বেশি থাকে, আরও বেশি থাকে। তো স্বাভাবিকভাবেই কঠিনকে তাপ দিলে সেটা তরলে হবে, কণাগুলোর কিছু তাপ গ্রহণ করবে, তার কারণ তাদের কঠিনের চেয়ে গতিশক্তি বেশি, এই জন্য বেশি তাপ লাগবে। এবার তরলের চেয়ে তো বাষ্পের তাপ কি, বাষ্পের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে কণাগুলোর গতিশক্তি আরও বেশি, তাহলে কি হবে, আরও বেশি তাপ দিতে হবে, নইলে তো তাদের গতিশক্তি বাড়বে না। তাহলে মোট কথা হচ্ছে যে গলনাঙ্কে কঠিন থেকে তরলে পরিণত হয় এবং তরলের কণাগুলোর গতিশক্তি কঠিন পদার্থের চেয়ে বেশি, এই জন্য সেখানে কি করতে হয়, একটা তাপমাত্রায় কম তাপমাত্রাতেই কি হয়, তোমার সেটা গলে যায়। আর যখন স্ফুটনাঙ্কের কথা বলতেছি সেটা হচ্ছে তরল থেকে বাষ্পে পরিণত করতে হবে। তো স্বাভাবিকভাবেই আরও বেশি কি করতে হবে, তাপ দিতে হবে, তাহলে কি হবে, সেটা তরল থেকে বাষ্পে পরিণত হবে। এই জন্য স্বাভাবিকভাবেই স্ফুটনাঙ্কটা কি হবে, আরও বেশি হবে, তাপমাত্রা আরও আরও বেশি তাপ দিতে হবে, তাহলে সেটা কি হবে, বাষ্পে পরিণত হবে। তো কারণটা হচ্ছে কঠিনের থেকে তরলের কণাগুলোর গতিশক্তি বেশি, তরলের থেকে গ্যাসের কণাগুলোর গতিশক্তি আরও বেশি। উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো? তাহলে এই যে পরিবর্তন, এটা আমরা বইয়ে দেখছি, এটা হচ্ছে কি এখানে এখানে আলাদাভাবে কোনো প্রেশার ক্রিয়েট করা হয় নাই, জাস্ট এখানে কিছু অ্যাসিড মিশ্রিত HCl মিশ্রিত একটা তুলা রাখা হয়েছে, আর এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত একটা তুলা রাখা হয়েছে। তাহলে এই যে এই দিক দিয়ে অ্যামোনিয়া গ্যাস আর এই দিক দিয়ে HCl গ্যাস নিজে থেকেই কি হবে, তোমার একদিক থেকে আরেক দিকে যাবে, এটা এইদিকে আসবে, এটা এইদিকে আসবে, এবং HCl এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে এখানে একটা বিক্রিয়া পাইলা। এই বিক্রিয়াটা হচ্ছে কি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস মিলে তৈরি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে। তো তাহলে আর যদি এই যে প্রক্রিয়া, তাহলে এই প্রক্রিয়ায় এটা স্বতঃস্ফূর্তভাবেই ঘটছে ধীরে ধীরে, এটাকে বলা হয় ব্যাপন, এবং এটাকে ব্যাখ্যা করে দিবে কেন ব্যাপন। এখন উৎপন্ন সাদা ধোঁয়া এ প্রান্তের কাছাকাছি হওয়ার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। তো এটা আমি যখন আমরা বইয়ে পড়েছি তখন এটা আমি ব্যাখ্যা করে দিয়েছি যে আণবিক ভর যার যত বেশি হবে সে তত কম দূরত্ব অতিক্রম করতে পারবে। সেক্ষেত্রে সরাসরি আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। এটা যদি x ডিস্টেন্স হয়, ও এটা 40 এবং 60, সেক্ষেত্রে আমরা সরাসরি কি করতে পারি, মোট হচ্ছে কত 100, ডিস্টেন্সগুলো সব দিয়েই দিয়েছে, শুধুমাত্র আমাদের জাস্ট এটাকে ব্যাখ্যা করতে হবে। এটার কারণটা হচ্ছে যে HCl গ্যাসের আণবিক ভর কি বেশি, সেটা হচ্ছে কি 36.5।
এটা হচ্ছে তুলনামূলকভাবে ভারী, আর আর NH3 এটার ভর আছে কত, মাত্র 17। এই জন্য কি হবে, 17 দ্বিগুণের চেয়েও বেশি, ঠিক আছে, বা প্রায় দ্বিগুণ। এই জন্য কি হবে, তোমার HCl গ্যাস সেটা খুব বেশি দূর যেতে পারবে না, আর তুলনামূলকভাবে NH3 অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্যাস কি হবে, অনেক দূর পর্যন্ত যেতে পারবে। মানে অর্থাৎ আণবিক ভরের সাথে ব্যাপন হারের যে সম্পর্ক সেটা ব্যাখ্যা করতে হবে। এরপর গ নম্বর হচ্ছে, একটি বিকারে কিছু বরফের টুকরা রেখে ধীরে ধীরে তাপ প্রদান করা হলো। এক্ষেত্রে সময়ের সাথে সাথে বরফের অবস্থার পরিবর্তন লক্ষ্য করা হলো। তাহলে বরফের তাপমাত্রা ওই যে যেটা আমরা লাস্ট পড়লাম ওইটাই। পাতন কাকে বলে, পাতন মানে হচ্ছে কোনো একটা পদার্থকে তাপ প্রয়োগ করে প্রথমে তরল থেকে বাষ্প, পরে আবার ওই বাষ্পকে ঠান্ডা করে তরলে পরিণত করার প্রক্রিয়াটাকে বলা হয় পাতন। পাতনের মধ্যে একটা রিপিটেডলি দুইটা কাজ করতে হয়। ব্যাপন ও নিঃসরণ বলতে কি বোঝায়, এটা নিয়ে অনেক আলোচনা হলো। উদ্দীপকের ঘটনাটিকে গ্রাফ পেপারে উপস্থাপন করো। তাহলে এটা বইয়ে যে গ্রাফ পেপারটা দেওয়া আছে সেটাই কি আঁকতে হবে গ্রাফ পেপারে। এটা কি করছে, বরফ নিয়ে যেহেতু শুরু করা হয়েছে, তাহলে বরফের তাপমাত্রা জেনারেলি 0 থেকে যদি কম হয় তাহলে আস্তে আস্তে এটা কি হবে, 0 ডিগ্রিতে পৌঁছাবে। তারপর কি হবে, সমস্ত বরফ পানিতে পরিণত না হওয়া পর্যন্ত এরকম একটা রেখা পাওয়া যাবে। তারপর যখন সমস্ত বরফ পানিতে পরিণত হবে তখন সেই পানির তাপমাত্রা আবার বাড়বে, বাড়তে বাড়তে কত, 100 ডিগ্রি পর্যন্ত বাড়তে থাকবে। এরপর যখন 100 ডিগ্রি হবে তখন আবার একটা কি পাওয়া যাবে, প্যারালাল রেখা পাওয়া যাবে এক্স অক্ষের। তার মানে এখানে কি আছে, পানিটা বাষ্পে পরিণত হচ্ছে। এবার সমস্ত পানি যখন এখানে বাষ্পে পরিণত হওয়া শেষ হয়ে যাবে তখন সেই বাষ্পের তাপমাত্রা আবার বাড়বে। এভাবে আমরা লিখে দেবো, এখানে কঠিন বরফ আছে, এখানে বরফ পানি দুইটাই আছে, এখানে শুধু পানি আছে তার তাপমাত্রা বাড়তেছে, আর এখানে পানি এবং বাষ্প দুইটাই আছে, আর এই জায়গায় শুধু বাষ্প। তাহলে এইভাবে গ্রাফ পেপারে উপস্থাপন করবা। এখানে সময় দিবে, এদিকে সময় হবে, এখানে সবচেয়ে বেশি সময় লাগে একটু, ঠিক আছে, সময়টা এখানে সবচেয়ে বেশি লাগে। তো এরপর হচ্ছে ঘ নম্বর, উদ্দীপকে বরফের পরিবর্তে ন্যাপথালিন ব্যবহার করলে কি হবে। এই যে ওটা আমি এটাও দেখিয়েছি যে ন্যাপথালিন ব্যবহার করলে শুধুমাত্র একটা রেখা পাওয়া যাবে, প্যারালাল রেখা কয়টা পাওয়া যাবে, একটা। তো এইরকম হবে, তাহলে এটা হবে কি কঠিন, আর এটা হবে সরাসরি কি বাষ্প। মাঝখান থেকে তরলের জন্য যে রেখাটা আছে এটি এঁকে দিতে হবে, আর এখানে ন্যাপথালিনের বাষ্প এবং কঠিন একসাথে থাকবে, ঠিক আছে। তো এইরকম হবে, তাহলে ঘটনাটা এইভাবে কি বিশ্লেষণ করতে হবে। তো এই অধ্যায় আমরা শেষ করলাম। নেক্সট অধ্যায়ে, নেক্সট ক্লাসে, নেক্সট অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবা। আল্লাহ হাফেজ।